পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত ডুবে যাওয়া 17টি যানবাহনের মধ্যে তোলা গেছে মাত্র 4টি। আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরিয়ে এপার উঠেছেন। যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। 2000 টনের ফেরি উদ্ধারে 60 টনের জাহাজ হামজা। শেষ পর্যন্ত দেখব এখানে কোনো ধরনের লাইভ ভিকটিম বা ডেড ভিকটিম আছে কিনা, এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে 4 সদস্য বিশিষ্ট। 96 থেকে 35 বছর আগে কেনা ফেরি দিয়েই চলছে পারাপার। ফেরিগুলো কাছে ঝালাই ঝুলা করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি এগুলো। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। যে ফেরিগুলো চলে আপনি ঠিকই বলেছেন, মানে কয়েকটা ফেরি খুবই পুরাতন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি খান তাজনিন আহসান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা, বলছে আওয়ামী লীগ। মাঠ খালি করতেই দোষ চাপানো হচ্ছে, দাবি বিএনপির। দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে। 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। 14 নভেম্বর থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, জানালেন শিক্ষামন্ত্রী। 1 মাসের মধ্যে ফল ঘোষণা। 8 থেকে 30 নভেম্বর পর্যন্ত বন্ধ কোচিং। এবং লাগামই টানা যাচ্ছে না ভোজ্য তেলের বাজারে। 1.5 বছরের পাইকারিতে বেড়েছে কেজিতে 60 টাকার ওপর। বুকিং রেটের অজুহাত ব্যবসায়ীদের। বারো ঘণ্টাতেও উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া 50 বছরের পুরানো ফেরি শাহ আমানত। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে 14টি ট্রাক ও 3টি কাভার্ড ভ্যান নিয়ে 5 নম্বর ঘাটে সকাল 9টার দিকে এক পাশে কাত হয়ে ডুবে যায় ফেরিটি। এখন পর্যন্ত পানির নিচ থেকে মাত্র 4টি ট্রাক তোলা গেছে। তবে এই ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 2000 টনের ফেরিটি উদ্ধারে কাজ করছে 7 টনের BIWT এর উদ্ধারকারী জাহাজ হামজা। মুন্সিগঞ্জ থেকে পাঠানো হয়েছে প্রত্যয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলী ও রাশেদ লিমনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। তবুও শেষ রক্ষা হলো না শাহ আমানত ফেরির। ইঞ্জিনের ত্রুটিতে পানি প্রবেশ করায় দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি করে ঘাটে লাগানো ফেরি আমানত শাহ চোখের নিমিষেই ডুবে যায়। নোঙর ফেলেও আটকানো যায়নি। এ সময় ফেরিটি থেকে লোড কমানোর চেষ্টা করা হলে পন্টুনের ধাক্কায় 2টি ট্রাক পড়ে যায়। প্রাণ বাঁচাতে যাত্রীরা যে যার মতো লাফিয়ে পড়েন পানিতে। হওয়ার পর 2টা গাড়ি সম্ভবত পার হয়েছে। হওয়ার পর আমার সামনে একটা মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটা দেখলাম যে অলরেডি ট্র্যাকের নিচে চলে গেছে। আমার হাজবেন্ড ছিলেন, উনি অনেক কষ্ট করে অনেক রিস্কের ভেতরে সাঁতরিয়ে এপার উঠেছেন। উঠে তারপরে অন্যের মোবাইল দিয়ে আমার ছেলেকে ফোন দিয়েছে যে আমি বেঁচে গিয়েছি জানি। মানিকগঞ্জের পাটুরিয়ার 5 নম্বর ঘাটে 17টি যানবাহন নিয়ে তলিয়ে যায় শাহ আমানত ফেরি। ডুবন্ত 2000 টনের ফেরিটিকে মাত্র 60 টনের উদ্ধারকারী জাহাজ হামজাকে দিয়ে উদ্ধার চালায় BIWTA। ঘন্টার পর ঘন্টা পার হলেও ফেরি উদ্ধারে অগ্রগতি হয়নি। তবে সন্ধ্যা পর্যন্ত 4টি ট্রাক ও 2টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও আরও 5টি কাভার্ড ভ্যান চিহ্নিত করা হয়েছে। এখানে মোট 17টি ট্রাক ছিল আর বেশ কিছু যাত্রী ছিল। তো যখন কিনা ট্রাক ফেরিটি একটু কাত হয়ে গিয়েছিল তখন অধিকাংশ যাত্রী নেমে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এখানে যে কয়টি ট্রাক আছে এগুলো হামজা এবং আমাদের সহযোগিতায় এই প্রত্যেকটাকে আমরা তোলার চেষ্টা করব উপরে, এবং শেষ পর্যন্ত দেখব এখানে কোনো ধরনের লাইভ ভিকটিম বা ডেড ভিকটিম আছে কিনা, এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের উদ্ধার কাজ চলবে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে 4 সদস্য বিশিষ্ট। এরা 5 দিনের মধ্যে প্রতিবেদন দিবে। প্রায় 50 বছর ধরে এ রুটে চলাচল করছে শাহ আমানত ফেরিটি। মেয়াদ উত্তীর্ণ ফেরিটি জোড়াতালি দিয়েই চলে। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সহকর্মী দেবাশিস রায়, যাচ্ছি তার কাছে।
দেবাশিস, যেটা আমরা প্যাকেজে দেখছিলাম যে এখন পর্যন্ত সকালে যে দুর্ঘটনাটা ঘটেছে, ফেরি দুর্ঘটনার কথা বলছি, এখনো উদ্ধার কাজ চলছে। তো এই ঘটনার এখন পর্যন্ত সবশেষ তথ্য আপনার কাছে কি আছে? তাজদিন, আসলে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি অবশ্যই একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং প্রচলিতভাবে কিন্তু লঞ্চ ডুবির ঘটনা ঘটলেও ফেরি দুর্ঘটনা কিন্তু অনেকদিন পরেই ঘটলো, কিন্তু এটিও প্রত্যাশিত নয়। এবং এই ফেরিটি দুর্ঘটনার আজ সকাল থেকে যে উদ্ধার তৎপরতা আমরা লক্ষ্য করছি, সেই উদ্ধার তৎপরতা এখনও চলছে। এবং আপনি জানেন যে সাধারণত কোনো নৌযান দুর্ঘটনা ঘটলে সেখানে উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়, সেই জাহাজও কিন্তু সময় মতোই সেখানে পৌঁছেছে, কিন্তু এখন পর্যন্ত সেই জাহাজ উদ্ধার কাজে যে খুব গতি আনতে পেরেছে সেটি কিন্তু ঘটেনি। আমরা একটু সকালের ঘটনা যদি বিশ্লেষণে যাই তাহলে যদি দেখা যায় যে ওই ফেরিটিতে আসলে কি ঘটেছিল। এবং তখন দেখা যায় যে সকাল 9:30 যখন 9টার দিকে যখন রাজবাড়ি দৌলদিয়া ঘাট থেকে ফেরিটি ছেড়ে আসে, ঠিক সেই মুহূর্তে কিন্তু ঘাট থেকে পাওয়া তথ্য বলছে সেখানে 17টি যান ছিল এবং মোট ট্রাক ছিল। এবং সেই ট্রাকগুলোর মধ্যে থেকে 3টি ট্রাক কিন্তু যখন ঘাটে ভিড়েছে শাহ আমানত ফেরিটি, সেখান থেকে কোনো রকমে তারা 3টি ট্রাক নামতে সক্ষম হয়, অর্থাৎ ঘাটে উঠে যায় এবং বাকি যে যানগুলি ছিল সেগুলো কিন্তু তলিয়ে যায়। এবং সেখানকার মধ্যে আজ সারাদিনে এখন পর্যন্ত আপনি বলছিলেন যে 12 ঘন্টা ধরে উদ্ধার তৎপরতা চলছে, সেই 12 ঘন্টার উদ্ধার তৎপরতায় এখন পর্যন্ত 4টি ট্রাক এবং একটি মোটরসাইকেল এই উদ্ধার তৎপরতার যারা রয়েছেন তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন। এবং মূল যে ঘটনাটি ঘটেছে সেই ফেরি সংশ্লিষ্ট যারা বা ঘাট সংশ্লিষ্ট যারা তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যখন ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসে তার কিছু সময় পরেই কিন্তু সেই ফেরির মধ্যে পানি দেখা যায়, অর্থাৎ একটা লিকেজ তৈরি হয়েছিল, সেই লিকেজ দিয়ে কিন্তু পানিটি ফেরির মধ্যে ঢুকেছিল। এবং ফেরি যেহেতু যানবাহনে ভারী ছিল এবং লোডেড ছিল, সেই কারণে কিন্তু কোনো রকমে সেটি ঘাটে ভেড়াতে সক্ষম হয় মাস্টার, এবং তারপরই কিন্তু সেটি কাত হয়ে অর্ধনিমজ্জিত হয়ে যায়। এখন পর্যন্ত উদ্ধার কাজ হামজা চালাচ্ছে এবং সেই উদ্ধার কাজও কিন্তু খুব একটা গতি এসেছে সেটি বলা যাচ্ছে না। এবং নতুন আরও একটি উদ্ধারকারী জাহাজ প্রত্যয় সেটি মুন্সিগঞ্জ থেকে পাঠানো হয়েছে। আমি শোতে আসার আগেও কথা বলার চেষ্টা করেছিলাম, সেখানে যারা কাজ করছেন তারা বলছেন যে খুব সম্ভবত সকালের আগে সেই উদ্ধারকারী জাহাজ প্রত্যয় পাটুরিয়া ঘাটে পৌঁছানোর সম্ভাবনা খুবই কম, সেক্ষেত্রে এই উদ্ধার তৎপরতা আরও দীর্ঘায়িত হবে। যেমনটা আমরা জানতে পেরেছি যে 50 বছর পুরনো শাহ আমানত এই ফেরিটি, তাহলে কি এই এত পুরনো হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটছে আপনার কাছে কি মনে হয়? এখন পর্যন্ত যে তথ্যগুলো আমাদের গণমাধ্যমের কাছে আসছে সেই তথ্যগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করে দেখি তাহলে বলা চলে যে অধিকাংশ তথ্যই কিন্তু এই পুরনো ফেরির পক্ষে আসছে। অর্থাৎ যে ফেরিগুলো এখন পর্যন্ত বাংলাদেশে পরিচালনা করা হয় সেই ফেরিগুলো কিন্তু সবশেষ যে ফেরিটি কেনা হয়েছিল সেটি 80-র দশকে। অর্থাৎ এই ফেরিগুলোর যে বয়স, এই ফেরিগুলোর যে সার্ভিস লাইফ, সেই সার্ভিস লাইফের মধ্যেও কিন্তু অনেকটা পথ পেরিয়ে গেছে। এবং এই ফেরিগুলো যারা চালান, যে মাস্টার বা এই সংশ্লিষ্ট মানুষজন যারা রয়েছেন, তারাই কিন্তু বলছেন এই ফেরিগুলো লক্ষ চক্কর মার্কা হয়ে গেছে। অর্থাৎ দিনের পর দিন কিন্তু এই ফেরিগুলোকে এভাবেই চালানো হয়েছে। এবং পাটুরিয়া ঘাটের যদি দিকে তাকাই, পাটুরিয়া দৌলতদিয়া রুটে 10টি রোরো ফেরি চলে। রোরো ফেরিগুলোকে বলা হচ্ছে একটু অপেক্ষাকৃত বড় ফেরি। সেই ফেরিগুলোর মধ্যে 7টি ফেরি 35 থেকে 40 বছরের পুরনো, সেগুলোকে ওভারহোলিং করে বারবার মেরামতের মাধ্যমে কিন্তু সচল রাখার চেষ্টা করেছে BIWTC। এবং এই শাহ আমানত চালু হয় 1948 থেকে 68 সালের মধ্যে, এটি ডেনমার্ক থেকে নিয়ে আসা। আজকে যে ফেরি দুর্ঘটনাটি ঘটলো, এই ফেরিটিকে কোনোভাবেই নতুন বলার কোনো কারণ নেই, যদিও এই ফেরিটিকেই কিন্তু, এই রোরো ফেরিটিকেই কিন্তু এই দৌলতদিয়া পাটুরিয়া ঘাটে যারা রয়েছেন তারা এটিকে অপেক্ষাকৃত একটু সচল বা সক্ষম ফেরি হিসেবে তারা বিবেচনা করে থাকেন। এবং আরেকটি কথা আপনাকে বলে রাখি যে ভেহিকল ট্র্যাকিং পদ্ধতি অর্থাৎ VTS যেটি চালু রয়েছে BIWTCর, সেটিও কিন্তু খুব একটা আজকে কাজে আসে নাই। এই পদ্ধতিটি কিন্তু BIWTCকে সহায়তা করে যে কোন ফেরিটির কি অবস্থা বা কোনটি কোন রুটের কতটুকু অবস্থানের মধ্যে রয়েছে, সেটি যদি দেখা যায় তাহলে সেটিও কিন্তু আজকে খুব একটা কাজে এসেছে বলে মনে হয় না। সেটি নিয়ে বিস্তারিত আমাদের একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটি প্রতিবেদনটি দেখে আসতে চাই যে এই শাহ আমানত কতদিনের পুরনো ছিল এবং এই শাহ আমানতের মতো আর কতগুলো ফেরি পুরনো এখন পর্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। আমরা একটি প্রতিবেদনটি দেখে আসি। রাজধানী ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলার ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট। ব্যস্ততম এই নৌরুট দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন পদ্মা নদী পার হয়। এই নৌরুটে মোট ফেরির সংখ্যা 18 হলেও চলাচল উপযোগী 15 থেকে 16টি। বাকি যে ফেরি আছে তার বেশিরভাগই বিকল অবস্থায় পাটুরিয়া ঘাটের ডকইয়ার্ডে মেরামতের জন্য পড়ে থাকে। এই ফেরির সবকটি কেনা 96 থেকে 35 বছর আগে।
জানমালের নিরাপত্তায় নতুন ফেরি সংযোজনের দাবি এই রুটে নিয়মিত চলাচলকারীদের। ফেরিগুলো কাছে ঝালাই ঝুলা করে সব ঝালাই আছে, কাজ করানো ফেরি এগুলো পল্টন ভালো না, তারপরে লেগেছে ফেরি লেগেছে ইঞ্জিন ভালো না। এই ফেরিগুলার কোনো মেরামত না করার কারণে আজকে এই দুর্ঘটনা ঘটছে। এগুলো আসলে সব নষ্ট, ভাঙাচোরা। সম্পূর্ণ ফেরিগুলো বদলায় নতুন নতুন ফেরি দিলে পারে মানুষজন যাতায়াত করা পারবো এবং নিরাপদে চলতে পারবো। বিআইডব্লিউটিসির দাবি, ফিটনেসবিহীন জরাজীর্ণ এই ফেরিগুলো চালানো হচ্ছে জনসেবার কথা চিন্তা করে। কয়েকটা ফেরি খুবই পুরাতন, তবে আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ফেরির অবস্থা দেখে আমাদের একটা প্রকল্প নিয়েছেন 35 জলযানে। আমরা ওসিডি আগামী জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমরা 12টা ফেরি পেয়ে যাব। পুরাতন ফেরিগুলো আমরা ইঞ্জিন ওভারহোলিং করি আর রিবিল্ডিং করে আমরা আমাদের ডকেট রয়েছে। দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার বিভিন্ন যানবাহন পারাপার হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। তাজরিন, যেমনটা আমরা বলছিলাম, ঘুরে ফিরে কিন্তু এই পুরানো ফেরি কথাটা চলেই আসছে। তো আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এখন পর্যন্ত নৌরুটে যেই ফেরি চলাচল করছে সবগুলো নৌরুটে কি ফেরির এরকম অবস্থা কিনা? তাজরিন, সেটি আসলে বলাই চলে, কেননা এখন পর্যন্ত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিসি যে ফেরিগুলো পরিচালনা করে, আপনারা প্রতিবেদনটি দেখলেন যে সেগুলি কিন্তু অনেকগুলোই বলা চলে যে অনেক পুরনো হয়ে গেছে, এবং বলা চলে যে এগুলোর যে নির্ধারিত মেয়াদ ছিল সেই মেয়াদও কিন্তু এরই মধ্যে প্রায় শেষ দিকে চলে এসেছে। সেগুলোকে অনেক লক্ষ্যঝক্কর মার্কা হয়ে গেল, সেগুলোকে কিন্তু মেরামত করে আপনি দেখছিলেন যে জনসেবায় কাজে লাগানো হচ্ছে। কিন্তু যেভাবে আসলে ঘাটগুলিতে চাপ বেড়েছে, মানুষের চলাচল বেড়েছে এবং আগের চেয়ে চাপ যেভাবে দ্বিগুণ হয়েছে, সেই অনুযায়ী কিন্তু এই ফেরিগুলো খুব একটা সক্ষম নয়। আমরা যদি দেখি যে সারা বাংলাদেশে এখন পর্যন্ত ফেরির রুট কতগুলো রয়েছে, সেটির দিকে তাকালে দেখা যায় যে বাংলাদেশে এখন পর্যন্ত আজকে যে ঘটনাটি ঘটলো পাটুরিয়া, মানিকগঞ্জের এবং দৌলতদিয়ার রাজবাড়ি, সেটি একটি রুট রয়েছে, সেই রুটেই আজকে দুর্ঘটনাটি ঘটেছে। আরিচা, মানিকগঞ্জে আরও একটি ঘাট রয়েছে আরিচা কাজিরহাট, সেটিতেও ফেরি চলে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের কাঁঠালবাড়ি পর্যন্ত ফেরি চলে। চাঁদপুরের হরিণাঘাট থেকে শরীয়তপুর ফেরিঘাট পর্যন্ত চলে। এবং তার পরবর্তীতে আমরা দেখব যে আরও যে ঘাটগুলি রয়েছে, ভোলায়, লক্ষ্মীপুরে, নদী বেল্টের যে জায়গাগুলি রয়েছে, বিশেষ করে নদী বেষ্টিত যে জেলাগুলো, সেগুলোতেও কিন্তু ফেরির একটি আধিক্য লক্ষ্য করা যায়। লাহারহাট, বরিশাল এবং ভেদুরিয়া, ভোলার মধ্যে ফেরি চলাচল করে, এবং চর কালীপুর, চাঁদপুর এবং কালীপুর, মুন্সিগঞ্জের মধ্যেও কিন্তু ফেরি চলাচল করে। তবে বড় যে রুটগুলি রয়েছে, রোরো ফেরি যদি বলেন, তাহলে সেটি কিন্তু পাটুরিয়া এবং দৌলতদিয়া এবং মাওয়ার ঘাটটিতেই সেই প্রবণতা বেশি লক্ষ্য করা যায়। এবং এই ফেরিগুলো যেহেতু এই কয়টি রুটের মধ্যে 7টি রুটেই ফেরি চলাচল করছে, যারা এই ঘাট সংশ্লিষ্ট তারা বলে থাকেন যে এই কয়টি ঘাটের মধ্যে, এই কয়টি নৌযানের মধ্যে যদি শৃঙ্খলা নিয়ে আসা যায়, নিরাপত্তা নিশ্চিত করা যায়, তাহলেই হয়তো এই পুরো নৌরুটের যে ঝুঁকি সেটি অনেকটাই নিরসন করা সম্ভব। তাজনিন, আপনাকে ধন্যবাদ দেবাশিস। আমরা প্রত্যাশা করছি যে বাংলাদেশের সকল নৌরুটে সকল নৌযান আধুনিকায়ন হবে এবং পরবর্তীতে আমরা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হব না। যারা বাংলাদেশ চায় না, আসন্ন নির্বাচন সামনে রেখে তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে বলেও জানান তিনি। যারা বাংলাদেশ চায়নি একত্তরে, সেই সাম্প্রদায়িক অপশক্তি আজকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ হয়ে এরা আজকে দেশে অশান্তি, বিশৃঙ্খলা সৃষ্টি পায় তারা করছে। তারা আবারও ককটেল আর পেট্রোল বোমার ব্যবহার নিয়ে ভাবছে, ছক কাটছে, নীল নকশা করছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করা। নির্বাচনের মাঠ খালি করতেই সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব। আগামী নির্বাচন নিয়ে দলটি ভাবছে না জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাবেন না তারা। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 2018-তে দেখেছেন আপনারা যে নির্বাচনের 7, 8, 10 দিন আগে থেকে বিএনপির সকল নেতাগুলোকে গ্রেফতার করে মাঠ একদম খালি করে ফেলা হলো এবং আগের দিন রাতে ভোট করে নিয়ে যাওয়া হলো।
এবার তার আগে থেকে এই যে মামলাগুলো দিচ্ছে, বিশেষ করে যাদের বিরুদ্ধে আমাদের মামলা আছে, আমাদের মামলাগুলো তারা শেষ করে ফেলছে, তারা তালিকা তৈরি করেছে সরকারের। এবার আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না। আমরা এই সরকারের পতন, এই সরকার যেতে হবে এবং যাওয়ার পরে পদত্যাগ করে চলে যাওয়ার পরে একটা নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন হতে হবে। দ্যাটস অল, ফাইনাল। বাংলাদেশের নির্বাচন কিভাবে হবে তা সংবিধানে আছে, বিদেশিদের হস্তক্ষেপের কিছু নেই, এমন মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডি ক্যাপ টকে অংশ নিয়ে তিনি বলেন, যারা যুক্তরাজ্যে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে তদন্ত করার সুযোগ রয়েছে। এছাড়া লন্ডনে মামলা করলে দণ্ডপ্রাপ্তদেরও ফেরত আনা যাবে বলে জানান তিনি। হাতে সময় আছে এখনো 2.25 বছর, তবু মাঝে মাঝে আলোচনায় উঠে আসছে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ। বড় দুই দলের বিভিন্ন সময়ের মন্তব্য, বৈঠক সমাবেশে উঠে আসে নির্বাচনের প্রস্তুতির বিষয়টি। তবে কেমন হবে আসছে নির্বাচন তা নিয়ে জল্পনা কল্পনাও কম নয়। বুধবার দুপুরে ডিক্যাপ টকে অংশ নেওয়া ব্রিটিশ হাই কমিশনারের প্রত্যাশা জানতে চাইলে কৌশলী উত্তর দেন তিনি। একজন বিদেশি হিসেবে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলা সমীচীন নয়, তবে নির্বাচনটা কেমন হবে সে বিষয়ে এদেশের সংবিধানে বলা আছে। বন্ধু হিসেবে আমরা আশা করতে পারি একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যে বসে সামাজিক মাধ্যমে অনেকেই দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, তবে দ্বিপাক্ষিক চুক্তি না থাকায় তাদের বাংলাদেশের আইনের আওতায় আনা যায় না। এ বিষয়ে কথা বলেন ব্রিটিশ হাই কমিশনার। যুক্তরাজ্যে বসে বাংলাদেশের কেউ সামাজিক মাধ্যমে গণতন্ত্রের জন্য হুমকি, বিদ্বেষ ছড়ায় এমন বক্তব্য দিলে তা আমাদের আইনে তদন্ত করার সুযোগ রয়েছে। যে কোনো অপরাধীকে ফেরত পেতে হলে ব্রিটিশ কোর্টে মামলা করতে হবে। আদালতের নির্দেশেই কেবল তা সম্ভব। বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে বর্তমান পরিস্থিতিতে ব্রিটিশ বিনিয়োগকারীরা উৎসাহী হচ্ছেন বলেও জানান হাই কমিশনার। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে, বারবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেই মিলছে স্বর্ণ, কয়েক স্তরের নিরাপত্তার পরও এমন ঘটনায় উঠছে প্রশ্ন, দায় এড়াতে পারে না বিমান, বলছেন গোয়েন্দারা। যুগোপযোগী যুদ্ধ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে গেল 13 বছরে বাংলাদেশ সশস্ত্র বাহিনী যথেষ্ট শক্তিশালী ও অগ্রসর হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে। সকালে ভিডিও কনফারেন্সে চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে সেনাবাহিনীর 10টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। স্বাধীনতা সার্বভৌম লঞ্চ রকেট সিস্টেম বা টাইগার MLRS সহ অত্যাধুনিক যুদ্ধাস্ত্রের সংযোজন সমৃদ্ধ করেছে প্রতিরক্ষা সক্ষমতা। শুধু সমর সরঞ্জাম কেনাই নয়, যুদ্ধের মাঠে এসবের নিখুঁত পরিচালনায় তাই যোগ্য করে গড়ে তোলা হচ্ছে বাহিনীর সংশ্লিষ্ট ইউনিটগুলোকেও। বুধবার সকালে এমন 10টি ইউনিটকে জাতীয় পতাকা দেওয়ার অনুষ্ঠান হলো চট্টগ্রাম আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এতে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধানের পক্ষে সামরিক রীতিতে সেনাবাহিনীর প্রধান জেনারেল এসএম শফি উদ্দিন আহমেদ 10টি ইউনিটকে জাতীয় পতাকা বা ন্যাশনাল স্ট্যান্ডার্ড এবং মুজিব রেজিমেন্ট ও রওশনারা রেজিমেন্টকে সম্মানসূচক নতুন পতাকা তুলে দেন। আদর্শ নিয়েই এগিয়ে যাবে। প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা বলেন, 3 বাহিনীর আধুনিকায়নে সবকিছুই করেছে আওয়ামী লীগ সরকার। জানান, এবছরই আরও কিছু যুদ্ধ সরঞ্জাম যোগ হবে বাহিনীতে। জাতীয় নিরাপত্তা ও কৌশলগত প্রয়োজনে দেশব্যাপী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণাধীন নিজস্ব টেলিযোগাযোগ সঞ্চালন নেটওয়ার্ক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনী গত 13 বছরে এখন যথেষ্ট শক্তিশালী এবং অগ্রসর হয়েছে। আবহমান কাল থেকে যুদ্ধের ময়দানে জাতীয় পতাকা মর্যাদার একটা প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই পতাকার মর্যাদা সমুন্নত রাখার দায়িত্ব আপনাদের। তিনি জানান, প্রাকৃতিক ও মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে মানবতার সেবায় সুনাম অর্জন করছে বাংলাদেশের 3 বাহিনী। সেনাবাহিনীর সার্বিক অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে 6টি মিডিয়াম রেঞ্জের UAV এবং 1 ব্যাটারি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম
ক্রয় করারও উদ্যোগ গ্রহণ করেছি এবং আরও 2 ব্যাটারি রাডার কন্ট্রোল গান এবছর এয়ার ডিফেন্স শাখায় সংযুক্ত করার আশা রয়েছে। ফোর্সেস গোল 2030 অনুযায়ী ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী পরিচালিত হবে বলেও প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা সহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারের সদা প্রস্তুত থাকবে। দেবাশিস রায়, সময়। নির্ধারিত সময়ের প্রায় 10 মাস পর 14 নভেম্বর থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারির পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। পরীক্ষার আগে আগামী 8 নভেম্বর থেকে বন্ধ করে দেয়া হবে সব কোচিং সেন্টার, আর ফল প্রকাশ করা হবে 1 মাসের মধ্যে। বাংলাদেশ সহ বিশ্বজুড়ে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার ফলে গত প্রায় 2 বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশের শিক্ষা ব্যবস্থা। এ অবস্থায় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও প্রায় 10 মাস পর আগামী 14 নভেম্বর থেকে সংক্ষিপ্ত সিলেবাসে এটি অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে 22,27,113 জন শিক্ষার্থী। এ উপলক্ষে বুধবার সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা শেষ হওয়ার 30 দিনের মধ্যেই ফলাফল প্রকাশিত হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। মোবাইল ফোন বা ইলেকট্রনিক কোনো ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে নজরদারি চালানো হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, এক্ষেত্রে গুজব ছড়ালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আগামী 8 নভেম্বর থেকে বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার। আগামী 8 নভেম্বর থেকে 25 নভেম্বর 2021 পর্যন্ত দেশের সকল ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্ন ফাঁসের চেষ্টার সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালীন কেউ করোনা আক্রান্ত হলে পরীক্ষার্থী চাইলে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় পরীক্ষা নেয়ার ব্যবস্থার কথাও জানান শিক্ষামন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিশু হৃদরোগের সংখ্যা বাড়লেও প্রয়োজনের তুলনায় শিশু হৃদরোগ সেন্টার ও বিশেষজ্ঞ চিকিৎসকের সংখ্যা অপ্রতুল, আর তাই সঠিক সময়ে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। শরীফুল ইসলাম রুবেলের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। মানবদেহের বিভিন্ন অঙ্গের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হার্ট বা হৃদয়। পেশিবহুল ত্রিকোণাকৃতির এই অঙ্গটি সংকোচন ও প্রসারণের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালনের কাজটি করে থাকে। বর্তমানে বয়স্কদের পাশাপাশি শিশু হৃদরোগ বড় এক সমস্যা। মাত্র 4.5 মাস বয়সী আরিশা জন্মের পর থেকেই নিউমোনিয়া সহ নানা জটিলতা শিশুটির পিছু ছাড়ছিল না। এক পর্যায়ে ধরা পড়ে হার্টে জন্মগত ছিদ্র। স্বাভাবিক বাচ্চা যেরকম একটানে খেয়ে ফেলানো, ও সেটা পারতো না, অনেক দ্রুত ক্লান্ত হয়ে যেত, চোখ বন্ধ করে ফেলতো। কয়েকটি হাসপাতাল ঘুরে শিশুটিকে ভর্তি করা হয় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু হৃদরোগ সেন্টারে। সেখানেই কার্ডিয়াক ক্যাথ ল্যাবে বুক না কেটে এনজিওগ্রামের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয় আরিশার অস্ত্রোপচার। অপারেশন করার পরে এখন বাচ্চা মায়ের বুকে দুধ খেতে পারতেছে, বাচ্চার ইনফেকশন এখন কন্ট্রোল হয়ে গেছে, নিউমোনিয়া ভালো হয়ে গেছে। তবে অনেক ক্ষেত্রেই অস্ত্রোপচার না করে সম্ভব হয় না রোগ মুক্তি। 1 বছর 2 মাস বয়সী মুস্তাকের 7 দিন আগে সম্পন্ন হয় ওপেন হার্ট সার্জারি। কিন্তু মায়ের সঙ্গে মুস্তাকের দুষ্টুমি দেখে বোঝার উপায় নেই কতটা ধকল গিয়েছে ছোট্ট এই শরীরে। 7 দিন আগে অপারেশন হয়েছে, এখন মোটামুটি সুস্থ আছে। বিশ্বের হৃদরোগ নিয়ে জন্মানো শিশুর শতকরা 15 ভাগ ভারত, 10 ভাগ শ্রীলঙ্কা, 6 ভাগ মিয়ানমার, 6 ভাগ বাংলাদেশ এবং বাকি 63 ভাগ অন্যান্য দেশে অবস্থিত। শিশু নীল হয়ে যাওয়া, শ্বাসকষ্ট কিংবা দুধ পান করতে গিয়ে হাঁপিয়ে গেলে দেরি না করে নিতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ। মায়ের বুকে দুধ খেতে গিয়ে যদি অল্পতে হয়রান হয়ে যায়, বারবার ঠান্ডা কাশি লাগছে, এগুলো হচ্ছে মেইনলি সিমটম। কোনো একটা সিঙ্গেল কারণে যে একটা হৃদরোগ হচ্ছে সেরকম না, এটা মাল্টিফ্যাক্টোরিয়াল। অনেকগুলি ফ্যাক্টর একসাথে মানে মিলে হয়তো একটা জন্মগত ত্রুটি তৈরি হয়। একটা সময় শিশু হৃদরোগের চিকিৎসায় বাংলাদেশের অবস্থান খুব নাজুক থাকলেও বর্তমানে এগিয়েছে অনেক দূর। বাংলাদেশ অপারেশনগুলো বেশ কয়েক বছর যাবত এগুলো হচ্ছে, করে করে আমরা একটা জায়গাতে সাকসেস পাচ্ছি বেশ ভালো, এবং এখন আমাদের দেশের রোগী বা লোকজন আস্থাশীল হওয়ার জন্য অপারেশনের হারও বেড়েছে এবং অপারেশনের সাকসেস রেটও যথেষ্ট ভালো। রোগের তুলনায় হৃদরোগ সেন্টার ও চিকিৎসক অপ্রতুল জানিয়ে সরকারকে আরও বেশি মনোযোগী হওয়ার অনুরোধ চিকিৎসকদের। রাশেদ বাপ্পি, সময়। বারবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটেই ধরা পড়ে স্বর্ণের বার। 2-1 জনকে আটক করা গেলেও মূল হোতারা রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তর বলছে এর দায় এড়াতে পারে না বিমান। সানবির রুপলের রিপোর্ট। চলতি বছরের অক্টোবর মাসেই ঢাকা ও চট্টগ্রামের 2 বিমানবন্দর থেকে 3 বার শুল্ক গোয়েন্দারা স্বর্ণ উদ্ধার করে। আর গত 2.5 বছরে শুল্ক গোয়েন্দাদের হাতে ধরা পড়ে 414 কেজি। অন্যান্য সংস্থা মিলিয়ে 1000 কেজির বেশি। গোপন সংবাদের ভিত্তিতে এর বেশিরভাগই উদ্ধার হয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক বলছেন, সুনির্দিষ্ট তথ্য থাকলেই অভিযান চালান তারা। আমরা গত এই যে 2-3টা সিজ করলাম, 3টা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। রিপিটেডলি এই ঘটনাটা ঘটছে, তো কাউকে না কাউকে তো দায়িত্ব নিতে হবে। নৈতিকভাবে তারা কি কথা বলতে পারে যে আমাদের কোনো দায়িত্ব নাই? তথ্য বলছে একসময় স্বর্ণ চোরাচালানের রুট হিসেবে ব্যবহার হতো ঢাকা। বেশিরভাগ চালানি আসে দুবাই, সিঙ্গাপুর থেকে, চলে যায় ভারতে। আর তাই স্বর্ণ পাচারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বিমানবন্দর। কয়েক স্তরের নিরাপত্তা বলয় মোড়ানো বিমানবন্দর এলাকা। নিরাপত্তা ও নজরদারিতে কাজ করে 15টির বেশি সংস্থা। তবুও একের পর এক স্বর্ণের অবৈধ চালান আটকের ঘটনায় প্রশ্ন থেকে যায় নিরাপত্তা নিয়ে। যারা এই কাজগুলো করে তো তারা তো সবসময় স্ক্যানিংয়ে আসে না, তারা ওই রকম পথ খুঁজতে থাকে কখন কিভাবে বেরিয়ে যাওয়া যায়। শুধু ঢোকার সময়, বের হওয়ার সময় না, চারিদিকে কি নিরাপত্তা ব্যবস্থা আছে আপনি নিজে একটু বিচার বিশ্লেষণ করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে স্ক্যানিং মেশিন ছাড়াও কোনো স্মাগলার বিভিন্নভাবে বিভিন্ন পথে বেরিয়ে যেতে পারে কিনা। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিচারে নজির স্থাপন করতে না পারলে চোরাচালান বন্ধ করা সম্ভব নয়। সিকিউরিটিটা আরও টাইট হওয়া উচিত এবং যাদের হাতে সিকিউরিটি আছে তাদেরকে দেখভাল করার জন্য আরেকটা সিকিউরিটি সিস্টেম বা সিসিটিভি বলেন বা যা তা থাকা উচিত। সিকিউরিটি সিস্টেমে কোনো না কোনো দুর্বলতা অবশ্যই আছে। বিমানের কর্মকর্তা কর্মচারীদের ওপর কঠোর নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। সরবরাহে তেমন ঘাটতি না থাকলেও শুধু আন্তর্জাতিক বাজারে বুকিং রেট বেড়ে যাওয়ায় গত 1.5 বছরে প্রতি কেজি পাম অয়েলে 74 টাকা, সুপার সয়াবিনে 68 টাকা এবং সয়াবিনে 61 টাকা দাম বেড়েছে। শ্রমিক সংকটের কারণে রফতানিকারক দেশগুলোতে উৎপাদন কম হওয়ায় বুকিং রেট লাগামহীন বলে দাবি ব্যবসায়ীদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত বছরের 1 এপ্রিল করোনা সংক্রমণের শুরুতে পাইকারি পর্যায়ে প্রতি মন সয়াবিন 3300 টাকা, পাম অয়েল 2400 টাকা এবং সুপার সয়াবিন 2700 টাকা দরে বিক্রি হলো। 1.5 বছরে ভোজ্য তেলের দাম হয়েছে দ্বিগুণ। প্রকারভেদে প্রতি কেজি ভোজ্য তেলে 60 থেকে 75 টাকা পর্যন্ত বেড়েছে। পাম সয়াবিন সুপার প্রতি কেজি আজকে 1.5 বছরের মধ্যে করোনাতে এই পর্যন্ত প্রতি কেজি তেলের উপরে 60 টাকা ব্যবধান হয়ে কেজির উপর। তবে ব্যবসায়ীদের দাবি, ভোজ্য তেল উৎপাদনকারী ব্রাজিল সহ অন্যান্য দেশগুলোতে করোনার কারণে শ্রমিক সংকট ছিল মারাত্মক। এই কারণে উৎপাদন কম হয়, বুকিং রেট লাফিয়ে লাফিয়ে বেড়েছে। সে সাথে ডলারের মূল্য বৃদ্ধি তো রয়েছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে যে পাম অয়েলটা আসে এটা আপনার ছিল 500 থেকে 550 ডলার, এখন হয়ে গেছে আপনার প্রায় 18-19 মাস পরে হয়ে গেছে এটা 1200 থেকে 1250 ডলার। এবং ব্রাজিল, আর্জেন্টিনা, আমেরিকা থেকে যে ভোজ্য তেলটা আসে, সোয়াবিন তেলটা আসে, এটা ছিল আপনার আগে 600 ডলার, এখন প্রায় 1350 ডলার হয়ে গেছে। নানা অজুহাতে গত 1.5 বছর ধরে বাংলাদেশে ভোজ্য তেলের দাম লাগামহীন। সরকার একাধিকবার দর নির্ধারণ করেও দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না। সবশেষ চলতি বছরের 17 ফেব্রুয়ারি পাইকারি পর্যায়ে প্রতি লিটার সয়াবিন তেল 110 টাকা এবং পাম ও সুপার সয়াবিন 104 টাকা দর নির্ধারণ করেছিল। বাজার তদারকিতে শিথিলতার কারণে মধ্যস্বত্বভোগীরা দাম বাড়ানোর সুযোগ নিয়েছে বলে অভিযোগ ক্যাবের। চাহিদা অনুযায়ী কে কতটুকু আমদানি করছেন, কখন আমদানি করেছেন, কি মূল্য আমদানি করেছেন, সেটার একটা ডেটাবেস থাকা আপনার দরকার। আমদানিকারকদেরকে মনিটরিং করতে হবে এবং যারা প্রথম পর্যায়ে যারা আপনার সরবরাহকারী তাদেরকে মনিটরিং করতে হবে এবং আপনার যারা আপনার পাইকারি পর্যায়ে যারা কাজ করছেন তাদেরকে মনিটরিং করতে হবে, একদম খুচরো পর্যায়ে মনিটরিং করতে হবে। বছরে বাংলাদেশে 22 থেকে 25 লাখ মেট্রিক টন ভোজ্য তেলের চাহিদা রয়েছে, যার পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। উদ্ধার করা যায়নি পাটুরিয়ায় উল্টে যাওয়া ফেরি শাহ আমানত। 17টি যানবাহনের মধ্যে তোলা গেছে মাত্র 4টি। 96 থেকে 35 বছর আগে কেনা ফেরি দিয়েই চলছে পারাপার। দেশের সম্মান রক্ষার্থে সচেতন থাকতে হবে প্রতিটি সেনা সদস্যকে। 10টি ইউনিটকে পতাকা তুলে দিলেন প্রধানমন্ত্রী, বললেন বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। রাজগঞ্জ ও রাজশাহীতে সংঘর্ষ, নির্বাচন সামনে রেখে বিশৃঙ্খলা, বলছে আওয়ামী লীগ।
মাঠ খালি করতেই দোষ চাপানো হচ্ছে দাবি বিএনপির। এই ছিল রাতের সময়, সঙ্গে থাকুন সময়।